হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সাদ্দাম হুসাইন। আমি বর্তমানে লাক্সেমবার্গে আছি। এখানেই মাস্টার্স শেষ করছি কম্পিউটার সায়েন্সে। এখন বর্তমানে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। আমার পাশে আছে হচ্ছে শাহেদ, সে ওর পরিচয়টাও দিবে। হাই, আমি এমডি শাহিদুল ইসলাম। আমি লাক্সামবার্গ ইউনিভার্সিটি অফ লাক্সামবার্গ থেকে মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্সে মাস্টার্স শেষ করছিলাম। আমি লাক্সামবার্গে আসছি 2019 সালে মাস্টার্স করতে। আফটার স্টাডি আমি এখন লাক্সামবার্গের গভর্নমেন্ট একটা কোম্পানি পোস্ট লাক্সামবার্গ, ওখানকার সাইবার ফোর্স ডিপার্টমেন্টে ডাটা প্রাইভেসি ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। আচ্ছা, সো আজকে আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আজকে ও ও হচ্ছে যে এখানে মাস্টার শেষ করছে, দেন এখানে চাকরি করতেছে। আমি এখানে মাস্টার শেষ করছি, আমরা একসাথে শেষ করছি, শেষ করে এখন এখানে আমরা চাকরি করতেছি। সো অনেকেই কোশ্চেন করে কিভাবে এখানে আসলে চাকরি নিয়ে আছে, যে বিশেষ করে যে স্কিল জব, যেমন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অন্য অন্য সেক্টর যেগুলো আছে। সো স্কিল জব হিসেবে কিভাবে আসতে পারে, সো এটা অনেকেই কোশ্চেন করে। তো এইটাই নিয়ে মূলত আমরা আজকে একটা ডিসকাশন করব। সো আমি শাহেদকে জিজ্ঞেস করব যে কিছু কোশ্চেন, যে কিভাবে আমরা অ্যাপ্লাই করা যায়, কিভাবে আসা যায়, এই জিনিসগুলো আর কি। শুধু বাংলাদেশ থেকে আসা যায়, অনেকে আসার জন্য চেষ্টা করে, কারণ লাক্সামবার্গের নতুন ল অনুসারে একদম যত রেস্ট্রিকশন ছিল স্কিল জবের উপরে, ওরা হচ্ছে যে গত বছর থেকে এটা তুলে তুলে দিয়েছে। যার কারণে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কেউ স্কিল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে সরাসরি। সো এটা হচ্ছে যে হতে পারে লিঙ্কডইনের মাধ্যমে, হতে পারে হচ্ছে যে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে মূলত আজকে এখানে আলোচনা করব। সো আমি কিছু কোশ্চেন ওকে করব। সো আমরা হচ্ছে যে এখানে অনেক ধরনের হইতে পারে, যেমন হচ্ছে যে কি কি আমরা চাকরি করতে কি কি লাগে, কিভাবে অ্যাপ্লাই করবে, আর হচ্ছে যে কি কি স্কিল প্রয়োজন, এই জিনিসগুলো আর কি। সো আমরা হচ্ছে লাক্সেমবার্গ সম্বন্ধে কি বলবো? লাক্সেমবার্গ সম্বন্ধে যদি, লাক্সেমবার্গ হচ্ছে যে ইউরোপে একদম ছোট্ট একটা দেশ, ফ্রেঞ্চ, বেলজিয়াম এন্ড জার্মানির মাঝখানে একদম বলা যায়। সো এখানে ও আরো অনেকভাবে চেনা যায়, সেটা ইউরোপ বা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী দেশ এরকম অনেকে চেনে, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়। সো এটা হচ্ছে লাক্সেমবার্গের পরিচয়। সো আমরা হচ্ছে গত 5 বছর ধরে এখানে আছি, পড়ালেখা শেষ করে দেন এখানে চাকরি করতেছি। সো এখানে আমি একটা কোশ্চেন করবো যে আমরা যদি স্কিল আমি জব মনে অ্যাপ্লাই করতে চাই। আমার মনে হচ্ছে আমরা প্রথমে কথা বলতে পারি যে দুইটা স্টেপ নিয়ে। ফার্স্ট হচ্ছে স্কিল, হুম হুম, কোন টাইপের স্কিল, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট কি কি লাগতে পারে, হ্যাঁ তারপর হ্যাঁ কিভাবে অ্যাপ্লাই করবে। এই তিনটা আমরা, প্রসেস আমরা কোশ্চেন গুলো করলে ভালো হয়। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমরা হচ্ছে যে এই কি কি আমরা যদি একটা সেক্টর ধরি, হুম ফর এক্সাম্পল আমাদের সেক্টরে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, হুম। তো তার জন্য কি কি স্কিল দরকার, প্রয়োজন হইতে পারে? আচ্ছা, ফার্স্টলি আমি প্রথমেই বলতে চাই হচ্ছে লাক্সামবার্গ হচ্ছে মোস্টলি আইটি অ্যান্ড ব্যাংকিং ডোমেন, ব্যাংকিং জব ডোমেন ডমিনেন্ট করে বেশি এখানকার। এই দুইটা ডোমেনে সবচেয়ে বেশি জব লাক্সামবার্গে পাওয়া যায়। এবং যারা আমরা বাহির থেকে বা ফরেন হিসেবে, ইমিগ্রেন্ট হিসেবে বা এখানকার স্টুডেন্ট হিসেবে এসে আফটার স্টাডি জব করতে চায়, বা কেউ স্কিল ওয়ার্কার আছে বাহিরে অন্য কোনো দেশে, বাংলাদেশি আছে, সাপোজ ডিফারেন্ট কান্ট্রি, মালয়েশিয়া হইতে পারে, বা অন্য কোনো কান্ট্রি থেকে সে এখানে ডিরেক্টলি জবে অ্যাপ্লাই করে আসতে চায়, তাদের জন্য ইংলিশ দিয়ে করতে এই দুইটা সেক্টরে সবচেয়ে বেশি জব পাওয়া যায় আর কি। এমন না যে অন্য কোনো সেক্টরে পাওয়া যায় না, পাওয়া যায়, বাট ইংলিশ দিয়ে এই সেক্টরে দুইটা জব বেশি পাওয়া যায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ব্যাংকিং, এবং আমরা ফাইন্যান্স এন্ড যদি, ইকোনমিক্স। যেহেতু আমরা আইটির, আমরা হয়তো আইটি নিয়ে বেশি বলতে পারবো, হুম হুম, এটা নিয়ে। আইটি সেক্টরটা। সো ফার্স্টে আইটিতে গেলে, এখানকার আইটিতে সবচেয়ে এখনকার বর্তমান জব মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ডেবল জব হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, তারপর হচ্ছে ডাটা সায়েন্টিস্ট, হুম হুম, তারপর ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা স্পেশালিস্ট, দেন সাইবার হচ্ছে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি। সিকিউরিটি is like it's becoming a very wide domain for IT professions in হুম হুম, Luxembourg. সো এই সেক্টরগুলোতে জব আছে প্লাস, এবং অ্যাট দ্য সেম টাইম সফটওয়্যার টেস্টিং হিসেবে জব করতে সাদ্দাম একটা রিনাউন্ড কোম্পানিতে, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকে। সো এই টাইপের আরো অনেক ডিফারেন্ট সেক্টর আছে আইটিতে, নেটওয়ার্কিং, সিসিএনএ। আমার জানা মতো একজন বাংলাদেশি আমাদের ছোট ভাই আছে যে ইউনিভার্সিটি অফ লাক্সামবার্গ থেকে সে সাস্টেনেবল প্রোডাক্ট ক্রিয়েশন সাবজেক্ট থেকে মাস্টার্স শেষ করে তার একটা সিসিএনএ করা ছিল, সিসিএনএ সার্টিফাইড ফ্রম বাংলাদেশ।
ও ওইটা দিয়ে লাক্সামবার্গ এসইএস একটা কোম্পানি আছে স্যাটেলাইটের উপর বেসড, ওই ওই কোম্পানিতে সে জব করতেছে। হুম সো সো মোস্টলি আইটিতে সব কিছুতেই মোটামুটি ভালো স্কোপ আছে এখন। কিন্তু বাহির থেকে এখানকার মাস্টার্স শেষ করে ফ্রেশার হিসেবে জব পাওয়াটাও পসিবল। হুম হুম বাট কেউ যদি বাহির থেকে আসতে চায়, অ্যাটলিস্ট আমি রিকমেন্ড করি 3 বছর যারা এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করলে চান্সটা তখন বেড়ে যায় জবটা পাওয়ার আর কি। হুম সো আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে স্কিল, যেমন হচ্ছে যে কি স্কিল সেক্টরগুলো হচ্ছে যেমন আমার সেক্টর হচ্ছে যেমন টেস্টিং, সফটওয়্যার টেস্টিং, আমি কাজ করি সফটওয়্যার অটোমেশন নিয়ে, আর ও হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে। সো এগুলোতে অনেক ডিমান্ড, মানে অনেক লোক দরকার ওদের, কারণ হচ্ছে যে এখানে প্রচুর ব্যাংক, সো ব্যাংকগুলোতে ওদের অনেক লোক প্রয়োজন। এই শুধু এই সেক্টর দুইটাতে ইংলিশে জবগুলো পাওয়া যায় আর কি মেল। সো এই জিনিসটাও মানে বললো আর কি, অন্য অন্য সেক্টরে পাওয়া যায় বাট এটা অনেক টাফ, সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটার দরকার হয়, যেমন ফ্রেঞ্চ, জার্মান, এই জিনিসটা। সো আমরা এখন সেক্টরগুলো নিয়ে বললাম, যেন হচ্ছে যে আমরা আছে যে কিভাবে একজন মানে এখানকার সেক্টর সুন্দর করে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট একজন বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে কিভাবে অ্যাপ্লাই করবে, মানে কিভাবে জানবে যে একটা চাকরি আমি অ্যাপ্লাই করবো কিভাবে। সো ওয়েগুলা কি কি এগুলো আমরা আলোচনা করতে পারি। হুম সো ফার্স্ট আমি তাহলে প্রথম বলবো কিভাবে সে জবটা সার্চ করবে। হুম 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 একটা জব কিভাবে একজন স্কিল ওয়ার্কার বা বাহির থেকে বা লাক্সামবার্গ ভিতর থেকেও কিভাবে সে বা ইউরোপের কোনো দেশে থেকে কিভাবে জবটা সার্চ করবে। তো ফার্স্টলি আমি যেখানে সবচেয়ে বেশি বেনিফিটেড ছিলাম বা যেখান থেকে সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছিলাম সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন। একটা লিঙ্কডইন প্রোফাইল একদম ভালো একটা পলিশ করা একটা প্রোফাইল থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এবং লিঙ্কডইনে কিন্তু তুমি তোমার ইউরোপাস সিভিটা প্রপারলি সেট আপ করে ওই সিভিটাও তুমি এখানে দিয়ে দিতে পারবা। ওই লিঙ্কডইনের মধ্যে লিঙ্কটা দেওয়া যায়, অ্যাড করা যায় অ্যাজ এ পিডিএফ, এটা আপলোড করা যায়। একটা লিঙ্কডইন প্রোফাইল প্রপারলি সেট আপ করা প্লাস এক্সপেরিয়েন্স, কোনো সার্টিফিকেশন থাকলে ওই সার্টিফিকেটের ক্রেডেনশিয়াল সহ, প্লাস তুমি যাদের সাথে কাজ করছো প্রিভিয়াস প্রফেসর বা প্রিভিয়াস কোম্পানিতে সবার কাছ থেকে, বস সিনিয়রদের থেকে বা অনেকে থাকে যে ওয়েল উইশার, ওদের থেকে তুমি রিকমেন্ডেশন নিতে পারো। ওই রিকমেন্ডেশন থাকলে, প্রোফাইল থাকলে তুমি ওই যে প্রোফাইলটা ভালোভাবে সেট আপ করার পর একটা তৈরি করার পর লিঙ্কডইন প্রোফাইল, তখন ওই স্পেসিফিক জবের সেক্টর দিয়ে, সাপোজ অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট জব ইন লাক্সামবার্গ দিয়ে সার্চ করলে কিন্তু সব জব চলে আসবে। তখন ওখান থেকে তুমি ডিরেক্টলি লিঙ্কডইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে একটা গুড অপশন। সেকেন্ড অপশন হচ্ছে লাক্সামবার্গে জব পাওয়ার জন্য ইন্ডিড একটা একটা মানে পপুলার জব সার্চ ইন দ্য ইউরোপ, মেবি জব সার্চিং এর জন্য। ইন্ডিডে গিয়ে ইজিলি জব দেখতে পারবে, দেখে ওখানে হয়তো প্রসেস বলে দেওয়া থাকবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, রিকোয়ারমেন্ট যেটা লাগবে ইউরোপাস সিভি লাগবে ফার্স্টলি, তারপর যে কভার লেটার, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম ফার্স্ট স্টেপের জন্য এই দুইটা জিনিস দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হয়। তারপর ওদের ওখানে নেক্সট হলো jobs.lu। এই এই তিনটাই আমার মনে হয় সব কেউ ফলো করলে, যে কোনো স্কিল ওয়ার্কার জন্য সে যদি 8-10টা জব অ্যাপ্লাই করে মিনিমাম সে 2-3টাতে কল পাবে, আই বিলিভ। তো আমিও একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে লিঙ্কডইনের ব্যাপারে। লিঙ্কডইন হচ্ছে যে মানে একটা স্পেসিফিক সেক্টর সিলেক্ট করে, যেমন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি দিলাম, দিয়ে দেন লোকেশন লাক্সামবার্গ, যখন দিব তখন লাক্সামবার্গ রিলেটেড সবগুলা জব চলে আসবে, ঠিক আছে। তখন ওখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যে জবগুলা অনেক অনেক কোম্পানি, যেমন হচ্ছে যে যাদের হচ্ছে রিয়েলি লোক প্রয়োজন, ওরা হচ্ছে যে বাইরের ক্যান্ডিডেটগুলোকে রেসপন্স করে। কেন রেসপন্স করে? ওই যে এক্সপিরিয়েন্স যদি থাকে আর কি, অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকলে তখন এটা রেসপন্স করে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে লিঙ্কডইনের আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ও অনেক বেনিফিটেড হয়েছে। সেটা হচ্ছে ও যখন জবে অ্যাপ্লাই করে, অনেকগুলো জব আছে লিঙ্কডইনে, সেটা হচ্ছে যদি প্রিমিয়াম মেম্বারশিপ না থাকে তাহলে জবগুলো শো করে না। সো তো এমন যদি কেউ থাকে যে যারা হচ্ছে যে অনেকদিন ধরে মানে অ্যাক্টিভলি জব খুঁজতেছেন, তারা হচ্ছে যে লিঙ্কডইনের প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন আছে ওটা 1 মাসের জন্য নিতে পারেন, নিয়ে দেন হচ্ছে যে আপনি তখন হচ্ছে যে কোম্পানির সবগুলা জবের জন্য আপনি অ্যাক্সেস পাবেন। সো অনেকগুলা ওখান থেকে লিঙ্কডইন থেকে অনেক বেনিফিট পাওয়া যায়। এটা একটা জিনিস আমি এড করলাম। ইন লাক্সামবার্গের নেচার তুমি যদি দেখো, লাক্সামবার্গে মানে 99% কোম্পানি কিন্তু ওদের প্রত্যেকটা জব কিন্তু লিঙ্কডইনে দিয়ে থাকে, লিঙ্কডইনে পোস্ট করে থাকে। সো এই লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম ফলো করলে কিন্তু একজন স্কিল ওয়ার্কারের আমি মনে করি 1 মাসের মধ্যে 6-7টা জবে অ্যাপ্লাই করা পসিবল। সো তো ওখান থেকে আমরা এভাবে খুঁজতে পারি। সো এটা হচ্ছে যে ওয়ে। সো দেন তো অনেক কোম্পানি হচ্ছে যে কি করে, যখন সিলেক্ট করে ওরা,
তো ওরা রিমোটলি হচ্ছে যে ইন্টারভিউর জন্য ডাকে আর কি। হুম, সো ওই ক্ষেত্রে যেমন যদি কেউ যদি ইন্টারভিউর জন্য কল পায়, দেন হচ্ছে যে কিভাবে প্রিপারেশন নেবে এই একটা জিনিস। আচ্ছা। সো প্রথমেই যখন ওরা আসলে আম, লাক্সামবার্গে আসলে মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি, ওরা এখানে ইন্টারভিউ হয় 3 থেকে 4টা। হুম, আবার কোম্পানি ওয়াইজ ভেরি করে বা ডিপার্টমেন্ট ওয়াইজ সেক্টর ওয়াইজ ভেরি করে, হয়তো 6-7-6টা পর্যন্ত যেতে পারে। কারণ আমার এক্সপিরিয়েন্স আমি 6টা ইন্টারভিউ ফেস করছিলাম, যেটা আমার মনে আছে এখনো। সো প্রথম ইন্টারভিউতে কলটা দেয়, ওরা জিজ্ঞেস করবে ফোন দিয়ে যে মানে কখন আমি অ্যাভেলেবল আছি, কি করতে পারবো, কোন সময় দিবে, এবং ওরা পারপাসটা বলে দিবে মানে ওই দিন কোন ইন্টারভিউটা হবে। ওরা হুম, ওই দিন হয়তো বলে দিতে পারে জাস্ট আমরা তোমার কুইকলি ব্যাকগ্রাউন্ডটা চেক করবো, এই হুম, টাইপের একটা বলে দিলে তাহলে তোমাকে তখন কি করতে হবে, তুমি তোমার যে ব্যাকগ্রাউন্ডের যে যে সাবজেক্টগুলোতে আমি স্ট্রং বা আমি যে সেক্টরটা অ্যাপ্লাই করছি, ওই জব রোলটা কি, ওরা কি চাইছিল যে জব রিকোয়ারমেন্টে, ওগুলোর উপর একটা স্টাডি করে যাওয়া, প্লাস ওগুলোর উপর এই কি বলে আমি যে সেক্টর আমি ইয়া করছি ওটা বেসিক কিছু কোয়েশ্চেন ক্লিয়ার করে যাওয়া, ঠিক, হুম, যে ওরা যদি জিজ্ঞেস করে তাহলে আমি যদি এটা আনসার করতে পারি। সাপোজ আমার ক্ষেত্রে যখন ছিল ডাটা প্রাইভেসি ইঞ্জিনিয়ারিং, আমাকে ডাটা প্রোটেকশন, ইউরোপিয়ান ডাটা রেগুলেশনস, এগুলো নিয়ে আমাকে কোয়েশ্চেন করছিল। সো আমি যাওয়ার আগে এই বেসিক কিছু জিনিস আমি একদম ক্লিয়ার হয়ে গেছে, যাতে ওই ফার্স্ট ইন্টারভিউ জাস্ট হচ্ছে মানে জানা, একজনকে জানা, হুম, মানে আমাকে জানা, আমার সাথে কথা বলা, আমি কোথায় পড়াশোনা করছি ওরা সিভি দেখে থেকে, ওরা ফেস টু ফেস বসে বা মোবাইল একটা রিমোট কলে একটা ওরা জানতে চায়। হুম, তো হুম, এটা একটা পজিটিভ আর কি, মানে আগে থেকে জেনে যাওয়া, বেসিক বিষয়গুলো দেখে যাওয়া, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। হুম, তো সেকেন্ডলি যদি বলি, সেকেন্ড ইন্টারভিউতে ওরা মোস্টলি টেকনিক্যাল কোয়েশ্চেন করবে। ওরা বলে দিবে ফার্স্ট ইন্টারভিউর পর পরে হয়তো চল ইন্টারভিউ শেষ করে আসার একদিন পরে হয়তো তারা কল করবে বা ইমেল করবে যে আমি আরেকটা আমরা ফার্স্ট স্টেপ যদি ভালো লেগে থাকে সেকেন্ড স্টেপে এরা যাবে। হুম, হুম, ওই সেকেন্ড স্টেপে তারা তখন বলে দিবে যে একটা টেকনিক্যাল ইন্টারভিউ হবে, ওই ইন্টারভিউর জন্য ওরা আমাকে কল করতেছে। তাহলে সেম আবার সিমিলারলি যে আগের ইয়েটা ছিল, জব রিকোয়ারমেন্ট যেটা ছিল, ওখানে ওরা যা যা চাইছে, সাপোজ ওরা যদি বলে দেয় মেশিন লার্নিং, ওদের মেশিন লার্নিং লাগতে পারে। হুম, ওরা হুম, যদি বলে দেয় যে আমাদের পাইথন ডেভেলপমেন্ট জানতে হবে বা পাইথন কোন ল্যাঙ্গুয়েজ 2-3টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজগুলো বেসিক কিছু জিনিস জানতে হবে, এবং ওই ল্যাঙ্গুয়েজগুলো কেন ইফিসিয়েন্ট বা তুমি কেন এই ল্যাঙ্গুয়েজগুলো প্রিভিয়াসলি কোথায় ইয়া করছিল, এইসব কোশ্চেনগুলো খুব কমন কোশ্চেন, এগুলো হুম, আসবেই। হুম, আমার ক্ষেত্রে আমি একটা টেকনিক অবলম্বন করছিলাম, যে টেকনিকটা হচ্ছে আম, আমাকে আমার বড় ভাইয়ের সাজেস্ট করছিল বিষয়টা। আমি লাক্সামবার্গে আসার পর থেকে আমি যেসব প্রজেক্ট কাজ করছি, সবগুলো প্রজেক্ট আমি একটা পোর্টফোলিও তৈরি করছি। হুম, আমার ইউরোপা সিভি, আমার কাভার লেটার, প্লাস আমি আরেকটা ফাইল তৈরি করলাম যেটা 2-3 পেজের, যেটা ছিল হচ্ছে কি প্রজেক্ট ডিসকাশন, পার্সোনাল আমার নামের পোর্টফোলিও। হুম, হুম, মানে আমি যা যা প্রজেক্ট করছি লাক্সামবার্গ আসে ইউনিভার্সিটিতে জবে, স্টুডেন্ট রিসার্চ সাপোর্ট যখন জব করছিলাম ইউনিভার্সিটির প্রফেসর আন্ডারে ওই সময়, এবং লাক্সামবার্গ ন্যাশনাল রিসার্চ সেন্টার যখন জব করছি, সবগুলো প্রজেক্ট আমি সিরিয়ালি স্টেপ বাই স্টেপ আমি এখানে মেনশন করছি। হুম, মেনশন প্রতিটা প্রজেক্ট কে রোল, কে লিড করছে, আমার রোল কি ছিল, আমি কি কন্ট্রিবিউট করছি, প্লাস ওই টোটাল প্রজেক্টের আউটকাম কি, আমি প্রতিটা পেজে এক পেজে একটা প্রজেক্টের ডেসক্রিপশন করে টোটাল 6-7টা প্রজেক্টে কাজ করছি, সবগুলো আমি ডেসক্রিপশন লিখে নিয়ে গেছি। তো হুম, 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 ফার্স্ট ইন্টারভিউতে ওরা যখন আমাকে গিয়ে পরিচয় হওয়ার পরে যখন কোয়েশ্চেন করে, আমি ডিরেক্টলি তখন ওদেরকে আমার ওই পোর্টফোলিওটা দিয়েছিলাম যে দেখো, তোমরা আমাকে জানতে পারবা বা আমাকে কোয়েশ্চেন করবা, বাট তোমরা আমার মনে হয় তোমরা আমি কি কাজ করছি প্রিভিয়াসলি তুমি ওইটা দেখতে পারো। হুম, হুম, ওই হুম, আমার ওই পোর্টফোলিওটা দেওয়ার সাথে সাথে ওরা ওরা কুইকলি এর উপর চোখ দিয়ে দেখলো, মানে ওরা আমার অ্যাবিলিটি সম্পর্কে তখন জানতে পারবে, এই পারপাসে আমি ওদেরকে দিয়েছিলাম। তো দেখা যায় কি তখন ওরা আসলে মোস্টলি সব কোয়েশ্চেন ওই যে ওই প্রজেক্টগুলো প্রজেক্ট থেকে করে, রিলেটেড হবে তাহলে যে ইজি, তুমি কি হ্যাঁ, করছো এখানে, এটা কিভাবে করলা, এটা কেন করলা, ওইগুলো করছো, তখন ওরা খুবই ইন্টারেস্টেড হয়। এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। সো আমি টেকনিক্যাল কলের জন্য আমি প্রেফার করি কি এই টাইপের হুম, স্টেপটা হুম, নেওয়া আর হুম, কি হুম, সবার জন্য। আর রিমোটলি হলে আরেকটা ওয়ে হচ্ছে, যদি টেকনিক্যাল ইন্টারভিউটা রিমোটলি হইতে পারে, সেক্ষেত্রে ওই যে ওইটার পিডিএফ ভার্সনটা মিটিং এর সময় ওদেরকে সেন্ড করে দিতে সেন্ড পারে করতে হয়, ইমেলে, হুম, ওরা হুম, কুইকলি দেখবে, এক পাশে আরেক পাশে কথা বলতে পারবে। হুম, হুম, ওইটা আরেকটা পজিটিভ সাইন। সো টেকনিক্যাল ইন্টারভিউটা মোস্টলি এরকমই হয়, এরকম 2-3টা টেকনিক্যাল ইন্টারভিউ হয়, হয়তো একটা হবে টিম মেম্বারদের সাথে, আর একটা হবে হয়তো তোমার ওই যে স্পেসিফিক কোনো তোমার যে ম্যানেজার হবে তার সাথে। হুম, হুম, তারপর আরেকটা হইতে পারে কি ডিরেক্টলি তোমার টেস্ট, যেটা হয়তো তোমার কাজ দিয়ে দিতে পারে বাসায়, তুমি করে একদিনের মধ্যে জমা দিবা, বা তোমাকে ইন পার্সন ডেকে টেকনিক্যাল টেস্টটা নিতে পারে। হুম, সো হুম, আমার মনে হয় যারা এরকম আসলে 4-5-6 বছর একটা ডোমেনের উপর এক্সপার্ট, হুম, তাদের এই ধরনের টেকনিক্যাল টেস্ট ইন্টারভিউ তারা নেয় না। হুম, তারা কয়েকটা কোর কোয়েশ্চেন করলে তারা বুঝে যায়, যে প্রিভিয়াস হুম, কোয়েশ্চেন হুম, মেনশন করলে বুঝে যায় ওনার স্কিল আছে, স্কিল কতটুকু। হুম, হুম, ওইটা হচ্ছে, এরপর হচ্ছে এইচআর।
HR ইন্টারভিউ। HR ইন্টারভিউ মিনস লাইক স্যালারি 80 থেকে 90% নিশ্চিত তোমার জবটা হবে HR কল পাওয়াটা। তো এটা হচ্ছে প্রসেস। HR মেইনলি হচ্ছে স্যালারি ডিসকাশন বা কিভাবে বেনিফিট গুলো নিয়ে আলোচনা করে। সো সেম মানে ও তো বললো যেমন আমারটা হচ্ছে যে আমি একটা ব্যাংকে আমি ইন্টার্নশিপ করতেছিলাম, তখন আমি জবে অ্যাপ্লাই করা শুরু করছি, যেটা হচ্ছে যে সো এই ব্যাংকে একটা কনসালটেন্ট কোম্পানি আমাকে নক করে যে এই ব্যাংকে একটা লোক দরকার, তুমি ইন্টারেস্টেড কিনা। সো তখন বলছে হ্যাঁ আমি অ্যাপ্লাই করলাম, দেন আমার সাথে ইন্টারভিউ সেট করলো। লিটারালি ইন্টারভিউ হচ্ছে যে আমাকে এমনি নর্মালি কিছু জিজ্ঞেস করছে, দেন হচ্ছে যে টেকনিক্যাল কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে যে টেস্টিং রিলেটেড। তো এগুলো আনসার করার পরে দেন হচ্ছে যে ওরা জব কনফার্ম করছে আর কি। সো আমি হচ্ছে যে কিভাবে আবারটা জিনিস বলি, সেটা হচ্ছে যে লিঙ্কডইনে যে জবগুলো পাওয়া যায়, আপনি যে জবে অ্যাপ্লাই করবেন সেই জবগুলার যে স্কিল দেওয়া আছে অবশ্যই ট্রাই করবেন সিভিতে ওই স্কিল যাতে আপনার থাকে, ম্যাচ করে। হ্যাঁ ম্যাচ করে এক্স্যাক্টলি ওই স্কিলগুলো যদি ম্যাচ করে দেন হচ্ছে যে আপনার জবের পসিবিলিটিটা অনেক বেড়ে যায় আর কি। অ্যাট লিস্ট 80% রিকোয়ারমেন্ট ম্যাচ করতে হবে, তাহলে কলটা পাওয়ার পসিবিলিটি বেশি আর কি। যদি এমন হয় যে আমার সাথে যায় 50-50, তাহলে আমার মনে হয় ওগুলো অ্যাপ্লাই করা থেকে না করা ভালো। বেটার, হ্যাঁ। কারণ কি রিজেক্ট করলে ওদের ডাটাবেজে রিজেক্টেড লাস্ট নেম আর ফার্স্ট নেম দিয়ে রিজেক্টেড ওইটা থেকে যায়। তো নেক্সট টাইম যখন আরেকটা রিলেটেড পজিশন আসবে ওই পজিশনটা অ্যাপ্লাই করলে তখন ওখানে না হওয়ার চান্স বেশি। কারণ ফার্স্ট ওরা যে ফিল্টারটা করে ওইটা হচ্ছে তোমার HR এর ওই যে সফটওয়্যারে ফিল্টারটা করে ফেলে ওই রিকোয়ারমেন্ট আর যে ছেলেটা যে সিভি সাবমিট করছে ওটার সাথে ম্যাচ করে কিনা। তো ওইখানে দেখে যে আগে যদি একটা রিজেক্টেড থাকে ওই রিজেক্টে দিয়ে প্রথমে সেই ফেলে দেয়। ওটা হচ্ছে আরেকটা ওয়ে আর কি। 80% যদি ম্যাচ না করে অ্যাপ্লাই করা দরকার নেই ওই পজিশনগুলোতে। সো আমরা হচ্ছে যে এটা জানলাম যেভাবে কিভাবে আমরা হচ্ছে যে ইন্টারভিউ হইলে দেন কিভাবে কি হয় এই স্টেপগুলা। সো যদি যেমন কেউ যদি একজন সিলেক্ট হইলো, যে সবগুলা স্টেপ ও প্রসেস কমপ্লিট করে সিলেক্ট হইলো, সিলেক্ট হওয়ার পরে কোম্পানি হচ্ছে যে এটা কি বলে একটা অফার লেটার ইস্যু করে, একটা নেটিভ ডেট দিয়ে যে এই জয়া থেকে, আর পাশাপাশি ওদেরকে একটা দেয়, এটা কি বলে লেটার দেয়, সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার, ভিসা ইনভাইটেশন লেটার এরকম দেয়। দেন আমরা হচ্ছে যে আমি কিভাবে এখানে এখন জব পাবো, জব পাওয়ার পরে এখন আসবো কিভাবে এখানে ভিসা ছাড়া। সো নেক্সট স্টেপ হচ্ছে যে ভিসা বা কিভাবে আমি এই প্রসেসটা করবো এটা নিয়ে আলোচনা করবো। ভিসা বা অ্যাপ প্রসেস করার জন্য কি লাগবে আমাদের, সো এই জিনিসগুলো নিয়ে। সো এটা হচ্ছে যে প্রথম স্টেপ হচ্ছে যে কি, প্রথম স্টেপ আসলে কোম্পানি যখন অফার লেটার ইস্যু করে তারা তো যদি বাহির থেকে আউট অফ লাক্সামবার্গ থেকে যদি হায়ার করে মানে আউট অফ ইউরোপ থেকে, তখন ওরা প্রথমে জিজ্ঞেস করবে যে আউট অফ ইউরোপ থেকে আসতে অবশ্যই কি লাগবে, আমার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তখন হ্যাঁ স্পন্সরশিপ। আর ওই পজিশনটার জন্য অ্যাপ্লাই করতে গেলে ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে আরেকটা ডকুমেন্টের প্রয়োজন হয় যেটাকে বলা হয় আমাদের অ্যাডাম ক্লিয়ারেন্স। অ্যাডাম ক্লিয়ারেন্স মিনস হচ্ছে লাক্সামবার্গে একটা ওয়ে আছে যেটা শুধু এই ওরা হচ্ছে যে কোনো একটা জব সার্কুলার করলে কোনো কোম্পানি ওই লাক্সামবার্গ লেবার অর্গানাইজেশন আর কি, ওটা গভর্নমেন্ট, ওদের থেকে ক্লিয়ারেন্স নিতে হয় যে এই পজিশনের জন্য আমি এই লোককে নিচ্ছি। তো অ্যাডাম করে কি হ্যাঁ অ্যাডামের থেকে একটা সার্টিফিকেট নিতে হয় যে ক্লিয়ারেন্স, যে একটা স্কিল ওয়ার্কার পাওয়া গেছে। কারণ নিয়ম হচ্ছে কোনো পজিশন ওপেন হলে অ্যাডামের কাছে যে যারকম জবলেস বা যারা জব ওই টাইপের স্কিল ওয়ার্কার কেউ রেজিস্টার আছে যে যারা এখন জব নাই বর্তমানে, তারা প্রায়োরিটি পায় বেশি। তো কেউ কোনো কোম্পানি প্রথমেই ওই জব ওপেন করে অ্যাডাম কি করে সাথে সাথে ওই যে ওদের কোনো এক্সিস্টিং কোনো যদি ক্যান্ডিডেট থাকে ওরা সেন্ড করে, যদি ওই ইন্টারভিউ সেট না হওয়ার পর বা ইন্টারভিউ ফিট হয়নি তাহলে ওইটা চলে যাওয়ার পরে তখন কোম্পানিকে বলে যে তুমি তোমার চয়েসেবল লোক নিতে পারো। সেক্ষেত্রে কোম্পানি যেহেতু আপনার ইন্টারভিউ নিছে, আপনি যখন আউট অফ লাক্সামবার্গ থেকে, ও অলরেডি পারমিশনটা পাইছে বিদায়, কিন্তু সে কি করছে যে লোক হায়ার করতেছে বাইরে থেকে। তো সেক্ষেত্রে এই ওই কোম্পানিকেই বড় কোম্পানিগুলোই ওরাই মেনলি এই বিষয়টা করে থাকে যে এই যে বাহির থেকে হলে যে বা লাক্সামবার্গ থেকে হলে বড় কোম্পানিগুলোর নিজেরা দায়িত্ব নিয়ে নেয় যে ওরাই অ্যাপ্লাই করবে সার্টিফিকেটের জন্য আপনার জন্য। ওদের 21 ডেজ লাগে সর্বোচ্চ ক্যালেন্ডার ডেজ। সো 21 ডেজের মধ্যে তারা ওই যে অ্যাডাম সার্টিফিকেটটা দিয়ে দেয়। কারণ কোম্পানি যদি অ্যাপ্রুভ করে ফেলে যে আপনাকে নিবে, ওখানে আর ওইসব অ্যাডাম আর অত বেশি কেউ আমি দেখি নাই এখন পর্যন্ত কাউকে আটকাইতে যে কোম্পানির নিচে অ্যাডাম সার্টিফিকেট দেন, আমি দেখি নাই এখন পর্যন্ত। ওই দুইটা সার্টিফিকেট, এটা এই অ্যাডাম সার্টিফিকেট প্লাস অফার লেটারটা, এই দুইটা জিনিস হয়ে গেলে এরপর হচ্ছে আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে এই দুইটা পেপার দিয়ে, প্লাস আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাস্ট 5 ইয়ার্স আপনি যেখানে যেখানে ছিলেন
ওই হেলথ যেসব ইন্স্যুরেন্স। কান্ট্রিগুলোতে মোর দেন মেবি 6 মান্থ থাকলে অন্য কোনো কান্ট্রিতে ওখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়। আর বাংলাদেশের আর পাসপোর্টের মেইন কপি এইসব এগুলো, আর একটা সিবি কপি দিতে হয়, আর ইউরোপার সিবি অবশ্যই, আর হেলথ আর ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স 3 এগুলো মাসের না, জন্য। হেলথ ইন্স্যুরেন্স মিনিস্ট্রিতে লাগে না, হেলথ ইন্স্যুরেন্স দিতে হয় ইয়াতে, ওই যে ইয়াতে ভিসার জন্য এম্বাসি ফেস করলে। যেহেতু আপনি যে প্রথমে একটা এন্ট্রি ভিসা দিবে এরা, এন্ট্রি অথরাইজেশন টু স্টে, স্টে। এই পারমিশনটার জন্য আপনাকে প্রথমে মিনিস্ট্রিতে ফাইলটা সাবমিট করতে হবে এই সব ডকুমেন্টগুলো দিয়ে। এইসব ডকুমেন্টগুলো মিনিস্ট্রি কিভাবে স্যালারি ওয়ার্কাররা কিভাবে লাক্সামবার্গে অথরাইজেশন টু স্টের জন্য অ্যাপ্লাই করবে, এটা মিনিস্ট্রি অফ ডিরেকশন লাক্সামবার্গ ওদের ওয়েবসাইটে প্রপারলি দেওয়া আছে, ওই লিস্টটা ওখান থেকে দেখে নিতে পারে, বা আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে ইজিলি পেয়ে যাবে যার ডকুমেন্টস লাগে। এটা এই সব ডকুমেন্টস দিয়ে ডিএচএল করে বা ইন পার্সন বা পোস্টের মাধ্যমে ওরা এটা ওই মিনিস্ট্রিতে পাঠিয়ে দিলে মিনিস্ট্রি উইদিন 1 মান্থ বা 1.5 মান্থসের মধ্যে ডিসিশন দিয়ে দিবে যে অথরাইজেশন লেটার সাইন করে দিবে। সো মেইন স্টেপটা হচ্ছে যে কি আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে আমার যখন সবগুলো ডকুমেন্ট আমাকে কোম্পানি দিয়ে দিবে, যে অফার লেটার এবং কি ক্লিয়ারেন্স লেটার, এগুলো নিয়ে দেন হচ্ছে যে আমি তখন হচ্ছে যে অ্যাপ্লাই করবো অথরাইজেশন টু স্টে, মানে ভিসা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে দুইটা এখানে লাক্সেমবার্গে। আমাকে লাক্সেমবার্গ মিনিস্ট্রি অফ, এটা হচ্ছে যে আগে ছিল ফরেন অ্যাফেয়ার্স, এখন হচ্ছে মিনিস্ট্রি অফ জেনারেল ইমিগ্রেশন। সো ওখানে ওদের সবগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে ওয়েবসাইটে। এটা হচ্ছে যে আমাকে অথরাইজেশন টু স্টের জন্য অ্যাপ্লাই করতে হবে সরাসরি লাক্সেমবার্গে। এটা ডিএচএল-এর মাধ্যমে আমি ডকুমেন্টগুলো এখানে পাঠাবো, বা হচ্ছে যে নতুন সিস্টেমে হচ্ছে যে ওরা অনলাইনে আপলোড করা যায় আর কি। সো ওই দুইটা ওয়ে আছে। সো ওরা কি করে, স্ক্যান করে সবগুলো ডকুমেন্ট আমি যখন এখানে স্ক্যান করে আপলোড করবো, ওরা একটা লেটার ইস্যু করবে যে এই আমার লেটারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এটা হচ্ছে ওটা এক ধরনের ভিসা আর কি, টেম্পোরারি ভিসা বলে এটাকে। সো ওটা অ্যাপ্রুভ করবে, লেটারটা অ্যাপ্রুভ করার পরে দেন হচ্ছে যে আমি জাস্ট ইন্ডিয়াতে নেক্সট স্টেপ পাসপোর্ট পাঠাইতে হবে ডিএচএল এর মাধ্যমে। সেটা হচ্ছে যে ডিএচএল এর মাধ্যমে একটা ওয়েতে পাঠাই, দেন হচ্ছে যে ওরা হচ্ছে যে বাকি যে স্টিকার ভিসাটা ওটা ওরা ইস্যু করে। সো এখানে মেইন জিনিসটা বলি, সেটা হচ্ছে যে অনেকেই আমরা ইউটিউবে দেখি যে অনেকে ক্লিক বেট ভিডিও বানানো রাখছে, লাক্সেমবার্গে জবে অ্যাপ্লাই করে ভিসা পাওয়া যাচ্ছে। এই লাক্সেমবার্গে এটা ইম্পসিবল, ঠিক আছে। লাক্সেমবার্গের মেইন সত্য ভিসার জন্য আপনাকে আগে জব ম্যানেজ করতে হবে, ঠিক আছে। এখানে ইন্টারভিউ যে এই আগের যে স্টেপগুলো সবগুলো কমপ্লিট করে জব ম্যানেজ করে, জব অফার লেটার এবং কি লাক্সেমবার্গ মিনিস্ট্রি থেকে লেবার মিনিস্ট্রি থেকে ক্লিয়ারেন্স, এই জিনিসগুলা নিতে হবে আগে, ঠিক আছে। এটা হচ্ছে যে শুধু স্কিল জবের জন্য ক্লিয়ারেন্সটা এখন ম্যান্ডেটরি না, বাট বাকি সব জবের জন্য মিনিস্ট্রি অফ লেবার থেকে, যেটা আদেম বলি আমরা এখানে, ওটা মাস্ট নিতে হবে। মাস্ট নিয়ে দেখি আমাদেরকে এটা দিতে হবে, এই দিয়ে দেন হচ্ছে যে আমাদের প্রথমে স্টেপে অ্যাপ্লাই করা যাবে। আমি একটু অ্যাড করতে চাই, নন স্কিল ওয়ার্কাররা আসলে কেন আসতে পারে না, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। কেন আসতে পারেন, এটা একটা বড় কারণ হচ্ছে নন স্কিল ওয়ার্কার হয় কি ইউরোপের একটু ধনী দেশ হওয়াতে, একটু এখানে স্যালারি স্ট্রাকচার একটু ভালো হওয়াতে, যেসব কান্ট্রিগুলো একটু স্ট্রাকচার, যাদের স্যালারি স্ট্রাকচার একটু কম, যেমন আমি এক্সাম্পল দিতে পারি পর্তুগাল, তারপর আর অনেক কান্ট্রি আছে, নট অনলি পর্তুগাল, ইতালি, বা যাদের একটু স্যালারি কম, ওইসব অঞ্চলের লোকগুলা, বা ফ্রান্স আছে যাদের স্যালারি একটু কম, ওরা লাক্সেমবার্গে চলে আসে জবগুলো করতে, যাদের স্কিল ওয়ার্কার না, যারা নন স্কিল ওয়ার্কাররা, তো ওরা এসে এইসব মার্কেটগুলো দখল করে ফেলে। তো দেখা যায় কি সবসময় এই নন স্কিল ওয়ার্কার অলওয়েজ এই অ্যাডামের ওয়েবসাইটে বা ওদের কাছে রেজিস্টার করা থাকে। তো কোনো একটা নন স্কিল ওয়ার্কার পজিশন যদি ওপেন হয়, সাথে সাথে গভর্নমেন্ট কি করে, ওই পজিশন থেকে 4-5 জনকে পাঠায়। তো 4-5 জনকে পাঠালে ওখান থেকে একজন হয়ে যায়। আর এই জন্য কি করে মিনিস্ট্রিও ওই যে নন স্কিল ওয়ার্কারদের জন্য ভিসা দিতে চায় না, বলে যে অলরেডি আমার কাছে এনাফ কি বলে জবলেস লোক আছে, যারা রেজিস্টার করা আছে, রেজিস্টার ওদেরকে জবটা দিতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, নন স্কিল 100%, মানে 90% নন স্কিল জবে ফ্রেঞ্চ এবং ল্যাঙ্গুয়েজ 100% রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে যে ম্যান্ডেটরি। ওই জন্য ফ্রেঞ্চ সি লেভেল না জানলে কেউ মানে হচ্ছে যে নন স্কিল জব এখানে ম্যানেজ করতে পারে না আর কি। সো এটা অনেকেই ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও বানায় দিয়ে রাখছে যে জব লাক্সেমবার্গে জব এই সেই, সবগুলো হচ্ছে ক্লিক বেট ভিডিওস আর কিছুই না। সো এইটা হচ্ছে যে মেইন। আমার লেটারটা যখন এখানে লাক্সেমবার্গ থেকে আমি মিনিস্ট্রি থেকে ইস্যু করবে, দেন হচ্ছে আমি জাস্ট খালি বাকি ডকুমেন্টগুলো ডিএচএল এ বা হচ্ছে যে বিএফএস এর ওয়েবসাইটে দেওয়া আছে যে কি রিকোয়ারমেন্ট দিয়ে আমি
বা মিনিস্ট্রি, ও যে লাক্সেমবার্গ মিনিস্ট্রি, এই তখন লেটার যখন ইস্যু করবে এটা পাঠাবে বাংলাদেশে পোস্ট অফিসের মাধ্যমে। এটা অনেক টাইম লাগে, এটা একটা মেন সমস্যা। ওরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠায়, সো ওইখানে একটা টাইম লাগে। ওই টাইম আমি যখন লেটারটা রিসিভ করব, যে আমার লেটারটা ইস্যু হয়েছে, দেন ওই লেটার নিয়ে আমি বাকি ডকুমেন্টগুলো আমি ইন্ডিয়াতে পাসপোর্ট সহ পাঠাইলে তারা হচ্ছে যে স্টিকার ভিসাটা লাগাই দেবে, দেন হচ্ছে আমি এখানে আসতে পারবো। আমার মনে হয় আমরা ওই যে ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে আফটার ওটা গেটিং দ্য অথরাইজেশন টু স্টে লেটারটা, এটিএস লেটার বলি হুম আমরা, ওই যে সব ডকুমেন্ট মিনিস্ট্রি সাবমিট করার পর এটিএস লেটারটা পাওয়া পর্যন্ত হচ্ছে মেইন স্টেপ। হুম ওই লেটারটা পেয়ে গেলে ভিসা হবে যে সেটা 100%। 100%। সো ওই কিভাবে ওই অথরাইজেশন লেটার স্টেপ পাওয়ার পর ওই লেটারটা দিয়ে কিভাবে ভিসার জন্য এম্বাসিতে অ্যাপ্লাই করতে, ওটা আমরা অন্য একটা ভিডিওতে বা আমার অন্য একটা অলরেডি একটা করা ডিসকাশনে, আছে হ্যাঁ তোমার স্টুডেন্টের থাকলে জন্য। ওটা, হ্যাঁ ওটা অবশ্যই আমরা গ্রুপে লিংক দিয়ে দিব আমি কমেন্ট হচ্ছে বক্সে, আরেকটা ভিডিও লিংক দিয়ে দিব ওখান থেকে তখন হ্যাঁ দেখে নিতে পারবে। আমি ওটা অলরেডি বেটার করে হয় একটু। রাখছি, যারা স্টুডেন্ট তাদের জন্য একটা করে রাখছি ভিডিও, সো ওইটারও লিংক দিয়ে দিব, বাট এক্স্যাক্টলি সেম, জাস্ট খালি হচ্ছে যে সো এইটাই মেইনলি হচ্ছে যে অনেকেই আমাদের যে ইয়াগুলো আছে, যে ভিডিওগুলো ছিল আগের, তো ওখানে অনেকে হচ্ছে যে এরকম কমেন্ট করতে, যে স্কিল কিভাবে আসতে পারে, স্কিল যারা আছে তার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। কারণ আমরা হচ্ছে অলরেডি এখানে আসি গত 5 বছর ধরে, তো জিনিসগুলা অনেকে রিয়েল টাইম আমরা বাস্তবতা ফেস করছি, কিভাবে অ্যাপ্লাই করে কিভাবে জব নিতে হয় বায়া। তো বাইরে থেকে অনেকে আসতেছে ডেইলি, অনেক বাংলাদেশ থেকে অনেকে আমাদের বাংলাদেশ থেকে সরাসরি অ্যামাজনে জব করতে আসছে, অনেকে ব্যাংকে অনেক আসছে, ব্যাংকে আসছে, হ্যাঁ ব্যাংকে আসে, এইচএসবিসি আছে, আরো অনেক ব্যাংকে আছে। সো এই আমাদের বাংলাদেশি কারণ কেন আসছে, ওরা হচ্ছে স্কিল। তো সরাসরি যেটা বললাম আর কি, তো স্কিল জবের জন্য আমাদের যারা আছে এক্সপিরিয়েন্স আছে অনেক বছরের, তারা হচ্ছে ইজিলি অ্যাপ্লাই করতে পারে। মেইন মাধ্যম হচ্ছে যে কি আমাদের সামারি বলতে পারি, যেটা হচ্ছে যে লিঙ্কডইন, এর মাধ্যমে আমরা অ্যাপ্লাই করব। আর হচ্ছে যে অবশ্যই সিভি গুলা তৈরি করব হচ্ছে যে জবের স্কিল দেখে দেখে, যাতে হচ্ছে যে আমরা ওখান থেকে কল পাই। দেন হচ্ছে যে যদি কল পাই, দেন ইন্টারভিউ দিয়ে আমরা হচ্ছে ট্রাই করব হচ্ছে যে যে টেকনিক্যাল ইন্টারভিউ হোক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, ফাইন্যান্সের জন্য বা এর জন্য, তো ওগুলা আমরা যদি ক্রস করতে পারি, যেমন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে সরাসরি এখানে বাংলাদেশ থেকে বলি, বা ইউরোপের অন্য কোনো দেশ থেকে বলি, বা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বাংলাদেশি যারা আছে তারা হচ্ছে যে আসতে পারে আর কি জব অ্যাপ্লাই। তো ওইটাই মেইনলি হচ্ছে। আর আমার মনে হয় যে যারা ইউরোপের অন্য কান্ট্রিতে আছে, ইউরোপ ইউনিয়নের অন্য যে কোনো কান্ট্রিতে আছে, তাদের জন্য আরেকটু প্রসেসটা আরেকটু স্মুথ হয়ে যায়, কারণ তাদের অনেকে যারা স্কিল ওয়ার্কার আছে তাদের হয়তো ব্লু কার্ড থাকে। ব্লু কার্ড থাকলে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করার দরকার নাই, জাস্ট জব অফার লেটার পেলে ওই অফার লেটার দিয়ে প্লাস যে দেশে আছে ওই দেশেই লাক্সেমবার্গের যে কোনো অফিসেই অ্যাপ্লিকেশনটা করলেই ওর সাথে সাথে ওই দেশের কার্ডটা জমা নিয়ে নতুন লাক্সেমবার্গের রেসিডেন্স পারমিট কার্ড দিয়ে দেয়, ওই কার্ডটা নিয়ে সব এখানে চলে আসতে পারে। আর ওটা একদম ইউরোপের অন্য কোনো দেশে যাদের অলরেডি রেসিডেন্ট পারমিট আছে, আমার মনে হয় ওনারা যারা আছেন হয়তো স্কিল ওয়ার্কার ইউরোপের অন্য কোন ওরা জিনিসটা অলরেডি জানেন, ওরা জিনিসটা জানে, ওর জন্য আসলে জিনিসটা আর জানানোর কিছুই নাই। সেটা হচ্ছে আমি মেইনলি জিনিসটা ইনফর্ম করেছে বাংলাদেশে, সো যারা আসতে চায় আর কি তাদের জন্য মেইনলি ভিডিওটা করা। তো এটাই আমরা হচ্ছে মোটামুটি একটা সামারি দিতে পারছি। সো ভবিষ্যতে মোটামুটি আরো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা হচ্ছে যে চেষ্টা করবো হচ্ছে যে আরো বাকি কোশ্চেনগুলো থাকলে এগুলো আনসার দেওয়ার। এইটাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।